আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়ের প্রেক্ষিত অবশ্যই দিল্লির নির্বাচন, কিন্তু দিল্লির নির্বাচনের ফলাফল সামনে আসার পর আমরা এই বিষয়টাকে আলোচনা করছি পশ্চিমবঙ্গে বসে, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে। এতক্ষণ আমরা আপের ব্যর্থতার অ্যানালিসিস করছিলাম যে কেন হঠাৎ করে আপকে সরে যেতে হলো। এবার আসুন বিজেপির সাফল্যের অ্যানালিসিস করি। বাংলায় বিজেপির এই সাফল্যের ফলে কি তার প্রভাব পড়বে, বাংলায় বিজেপি কত উজ্জীবিত হবে। বাংলার বিজেপি নেতারা ইতিমধ্যেই নানা রকম ঘোষণা করতে শুরু করেছেন। সে প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট প্রসঙ্গ তুলতে চাই সুজিত বাবু আপনার সামনে। বাংলাদেশ ইস্যুটা দিল্লি নির্বাচনে কি কোনো ফল দিয়েছে? দেখো, এটা মানে বললে মনে হবে যে এটা খুব একটা অযৌক্তিক কথা বলা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা বাঙালিরা বাংলাদেশি ইস্যুতে যেভাবে রিয়্যাক্ট করি, অন্য রাজ্যের হিন্দুরা বাংলাদেশ ইস্যুতে কিন্তু রিয়াকশনটা অন্যভাবে হয়। আমাদের রিয়াকশনস অনেকটা হালকা, মাইল্ড, কিন্তু উত্তরপ্রদেশের যে হিন্দু রিয়াকশনস এগেনস্ট মুসলিমস বা বাংলাদেশ ইস্যু, সেখানে কিন্তু একেবারে মানে ঠিক উল্টোটা, ভয়ঙ্কর স্ট্রং একটা রিয়াকশন হয়। সুতরাং এইটা যে খুব অস্বাভাবিক নয় যে বাংলাদেশের যে সাম্প্রতিকতম ঘটনা এখনো ঘটে চলেছে তার একটা রিয়াকশন হিন্দুদের মধ্যে ওখানে হতো। আমি কেন এই পয়েন্টটা বলছি, আমি শুভেন্দু অধিকারীর একটা প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এই লাইনটা আমার মাথার মধ্যে এসছে। কারণ শুভেন্দু অধিকারী এই উল্লেখ করেছেন যে প্রথম কথা হচ্ছে দিল্লিতে প্রচুর বাঙালি আছেন, প্রচুর বাঙালি, এবং সেই বাঙালিদের মধ্যে বাংলাদেশের ইস্যু কাজ করেছে বলে দাবি করেছেন তিনি সরাসরি। দ্বিতীয়ত, সরাসরি এই যখন হিন্দু মুসলিম এই ইস্যুটাকেই বারবার টেনে আনে বিজেপি, তখন তাদের মূল লক্ষ্য থাকে হিন্দু ভোট কনসলিডেট করা। এই হিন্দু ভোট কনসলিডেট করার যে ব্যাপারটা হয়তো পশ্চিমবঙ্গে অতটা কাজ করেনি এখনো পর্যন্ত, কিন্তু দিল্লিতে কাজ করা স্বাভাবিক। যে ফলাফল হয়েছে তার পেছনে প্রভাব থাকতে পারে। ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু। আমি আপনাদের দেখাতে চাই শুভেন্দু অধিকারী কি বলেছেন এই প্রসঙ্গে। চিটিংবাজ, এখানে যেমন তৃণমূল একটা চিটিংবাজ, তেমনি আপও আরেকটা চিটিংবাজ। সেই জন্য চোরে চোরে মাস্তুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এ হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। দিল্লি কা জিত হামারি হয়, 26 মে বাঙ্গাল কি বাড়ি হয়। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলওয়ান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিআর পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। নীলাঞ্জন, দেখুন শুভেন্দু অধিকারী এখানে বাংলাদেশের ঘটনার পরে আমরা দেখেছি তিনি বর্ডারে চলে গেছেন। সেখানে গিয়ে যাতে বাংলাদেশে কিছু পণ্য রপ্তানি না হয় তিনি সরাসরি বাধা দান করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন এবং বারবার বলেছেন যে তার মূল লক্ষ্য হচ্ছে হিন্দু ভোটকে কনসলিডেট করা। এই প্রচেষ্টা তিনি বাংলার জন্য চালিয়ে গেছেন, কিন্তু ডিভিডেন্ড কি দিল্লিতে তুলেছে বিজেপি? আমি বলতে পারবো না, এই স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে নেই, বা উনি এত তাড়াতাড়ি পেয়ে গেলেন কিভাবে আমি জানি না। আমি লাস্ট যে এক্সিট পোলের যে কিছু ফিগার্স দেখছিলাম, সেখানে দেখছিলাম যে দিল্লির বাঙালিরা কিন্তু ব্যাপকভাবে আপকে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি, সেটা এক্সিট পোলে ছিল। এখনো এত তাড়াতাড়ি উনি পেয়ে গেছেন, মানে কুডোস টু হিম। আর দ্বিতীয় কথা, এমনি উনি যেগুলো বলছেন বাংলাদেশ ইস্যুটা এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইস্যু। আমি আপনার অ্যাঙ্গেলটাকে একটু অন্য চোখে দেখতে চাই। দেখুন বিজেপির ভেতরে কিন্তু এখন একটা খেলা চলছে, কে হবেন রাজ্য সভাপতি। লড়াই চলছে শুভেন্দু আর সুকান্তর মধ্যে। ফলে শুভেন্দুর ক্রেডিট নেওয়ার বিষয় কিনা সেটা এখানে প্র্যাকটিক্যালি আগে এখানকার বিজেপি নেতৃত্বকে তাদের কনসলিডেট হতে হবে। না না, বাংলা নিয়ে আমি বলছি না। শুভেন্দু ক্রেডিট দিতে চাইছেন, দিল্লির বিজয়েও তার ভূমিকা আছে। এটা তো সেই খাত থেকে পশ্চিমবঙ্গের বাঙালিকে তো উনি বোকা বানাতে পারেননি। আমি জানি না দিল্লির বাঙালিরা যদি এই ব্যাপারটা ওনার এই কথাবার্তায় যদি তারা গিয়ে থাকেন, যাই হোক, কিন্তু এর আগে যে কথা আপনি বলছেন এক্সিট পোল বলেছে বাঙালিরা, আমি দেখিনি এই ভোটের রেজাল্টের পরে এই কমিউনিটি ওয়াইজ যেই মানে ভোট পার্সেন্টেজের যে ব্যাপারটা উনি যেটা বলছেন, কিছু কিছু বুথে আমি দেখে নিয়েছি, তো সেটা যদি বেরিয়ে গিয়ে থাকে, আমি জানি না এগুলো মানে কংগ্রেস তো লড়াই করছে যে আমাদের পুরো ডেটা দিন, আর এই ডেটাগুলো সবার আগে শুভেন্দু অধিকারীর কাছে চলে যাচ্ছে, তো ভাবার বিষয়। আর দ্বিতীয়ত উনি এগুলো যাই বলুন,
পশ্চিমবঙ্গে তো এর কোনো আচ্ছা, এফেক্ট নেই। পশ্চিমবঙ্গেরটা নিয়ে আমরা একটু পরে আসছি, কিন্তু তার আগে অরিজিৎ শুভেন্দু অধিকারীরও কিন্তু নিজেকে প্রমাণ করার দায় রয়েছে এই মুহূর্তে, কারণ কে হবে পরবর্তী সভাপতি, কার কথায় চলবে দল, এই নিয়ে বিরাট বিতর্ক চলছে আপনার এতগুলো দলের হার মধ্যে। পর পর। ফলে দিল্লির ক্রেডিট কিছুটা বিজেপি নিজের ঝোলায়, শুভেন্দু নিজের ঝোলায় টানতে চাইলেন। পার্থদা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু 3টে বিধানসভা কেন্দ্রে প্রচারের দায়িত্বে ছিলেন, গেছিলেন দিল্লিতে, এবং সেই 3টে বিধানসভায় বিজেপি জিতেছে এবং সেখানকার নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে ফোন করে ধন্যবাদ জানিয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, উন্নয়নের লড়াইয়ে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, সেই উন্নয়নের জয় জয়কার আজকে দিল্লির বুকে এটা প্রমাণ হলো। এবং আরেকটা ইস্যু, ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার, আপনি যেটা বলছিলেন বাংলাদেশ ইস্যু, আপনাকে মনে রাখতে হবে নীলাঞ্জন দার খুব স্বনামধন্য একজন নেতা সিদ্দিকুল্লার চৌধুরী যখন এই ডিপ স্টেটের এজেন্ট আর আইএসআই এর দালাল, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, তার জন্য না, ক্ষমা এগুলো আমি চাইছি। অ্যালাউ করছি না। মানে কি? আমি আপনি বলছি, এক মিনিট, কাউকে ব্যক্তিগতভাবে কাউকে ডিফাইন করার চেষ্টা করবেন না। আপনার দায় থাকতে পারে, এটা কিন্তু আমি বলছি, প্লিজ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু আমি আবার বলছি মোহাম্মদ ইউনুসের কথা বলছি। আমি বলছি এই সিদ্দিকুল্লার চৌধুরী যখন এই ডিপ স্টেটের এজেন্ট, আমি সিদ্দিকুল্লারকে বলিনি, আমি বলছি সিদ্দিকুল্লার চৌধুরী যখন এই মোহাম্মদ ইউনুস, আমাদের আজকে বাংলাদেশ আলোচনার বিষয় না, আমি কেন বলছি আপনি কথাটা? বাংলাদেশ নিয়ে প্রিপেয়ার করে আসতে পারেন, না, কোশ্চেনটা তো আমি আসেনি। বলতে চাইছি আমি বলতে চাইছি দিল্লির নির্বাচন, উনি বলতে পারবেন না, কিন্তু আমি বলছি কি মোহাম্মদ করেছে ইউনুস, নরেন্দ্র মোদী সরকার? শুনুন, মোহাম্মদ ইউনুস যখন, আপনি যখন গলা আরে চালাচ্ছেন, মোহাম্মদ আমি ইউনুসকে চালাতে পারি। ছাড়ুন না, আজকের আলোচনার বিষয় ইউনুস এই যে নয়। তৃণমূলের সরকারের এটা নেতারা বিজেপির সমর্থন করেছে, সম্পূর্ণ ব্যর্থতা, এই বাংলাদেশ কারণে ইস্যুতে দিল্লিতে বিজেপির সম্পূর্ণ নীলাঞ্জন ব্যর্থ। দা আমাকে বলতে দিন। সময় নষ্ট হচ্ছে দিল্লির অরিজিৎ, আপনি নির্বাচনের প্রশ্নটা আরেকবার দিকে- বুঝে নিন। আমি জানতে চাইছি দিল্লিতে এই নির্বাচনে বাংলাদেশের ঘটনার কোনো প্রভাব এবং বাংলাদেশ নিয়ে বিজেপি যে ক্যাম্পেইনিং পশ্চিমবাংলায় করতে চেয়েছে তার কোনো সুফল বাংলাদেশে বিজেপি সব- দিল্লিতে পেয়েছে কিনা? দিল্লিতে রোহিঙ্গা যেটা গুলো শুভেন্দু নিয়ে অধিকারী দাবি এটাই করলেন। আমি বলতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের যে ভারত বিরোধিতার যে প্রচ্ছন্ন মদত, আরে আপনারা সেটার জন্য রোহিঙ্গা আমাকে বলতে বসিয়েছেন দিন। দিল্লিতে। সেটার জন্যই দিল্লির বুকে এই রেজাল্ট হয়েছে, কারণ অরবিন্দ কেজরিওয়াল আপনারা বলেছিলেন লাখ লাখ যে রোহিঙ্গা মমতা ঢুকিয়েছেন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, দল তাদের জন্য আমাকে ফ্ল্যাট বাড়ি সমর্থন করে করেছে, দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করেছে। এই যে আপনাদের তৃণমূল housing কংগ্রেসের এত minister দূর, নীলাঞ্জন বলতে দিন, Please, নীলাঞ্জন, আপনার please, সময় আমি নীলাঞ্জন বলতে ডিস্টার্ব দিন। করিনি, বলুন, সৌজন্য অরিজিৎ, বজায় শেষ করুন। রাখুন। আমার খুব পরিষ্কার কথা, বাংলার বুকে যে দুর্নীতি গোটা ভারতবর্ষ জুড়ে তার এফেক্ট পড়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিত নন। আমি বারবার করে বলবো, কারণ নন্দীগ্রামে যদি মামলা লোডশেডিং হয়ে করে থাকে, আপনি হারিয়েছেন। নন্দীগ্রামে বিধানসভার যে রিপোর্ট, যে কে জিতেছে সেটা নির্বাচন কমিশন লোডশেডিং। জানিয়েছে। আবার 2019 নন্দীগ্রাম, সালের লোকসভা please, নির্বাচনে please, মমতা আমরা বন্দ্যোপাধ্যায় আরেকটা নন্দীগ্রামের নির্বাচন নিয়ে কথা বলবো আগামী বছর। দিল্লির বুকে পার্থদা, দিল্লির বুকে মানিশ সিসোদিয়া সহ এই যে আজকে যে নির্বাচন হয়েছে সেখানে অরবিন্দ কেজরিওয়াল সহ যে দুর্নীতি, এটা দিল্লির মানুষের মধ্যে দুর্নীতি যথেষ্ট নিয়ে আমরা পরিমাণে ইতিমধ্যে আলোচনা প্রভাব করেছি। পড়েছে। আমি শুধু সেই সন্দীপার কাছে প্রভাবের সন্দীপার কাছে একটু এই ব্যাপারটা জানতে চাইবো। সন্দীপা, আপনার কি মনে হয়? দেখুন, যে কোনো ইস্যু কিন্তু জনমানসে প্রভাব ফেলছে কি ফেলেনি, কতটা ফেলেছে এ নিয়ে অ্যানালিসিস নির্বাচনের পরে ফল দেখি আমরা করি। যেমন আপনারা সবাই জানেন যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা হাত পেতে টাকা নিলেন, তার ভিডিও ফলাও করে বিজেপি দেখালো। নির্বাচনের ফলাফলে আমরা কি হিসেব করলাম, এর কোনো প্রভাব পড়েনি, তারা প্রত্যেকে ড্যাং ড্যাং করে জিতে এসেছিলেন। আমি সেই জন্যই এই বিষয়টা জানতে চাইছি, শুভেন্দু অধিকারী কি স্রেফ ক্রেডিট নেওয়ার জন্য এটা উল্লেখ করলেন, নাকি সত্যি বাংলাদেশের ঘটনার দিকে নজর তো শুধু পশ্চিমবাংলার মানুষের ছিল না, দিল্লির মানুষের ছিল, দিল্লির বাঙালিদের ছিল, সত্যি কি তার কোনো প্রভাব পড়েছে বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে যে টাকা মানে হাত পেতে টাকা নেওয়ার গল্পটা, সেটা তো শুভেন্দু অধিকারী করেছিলেন। তারপরে বিজেপি পার্টি অফিসে বড় বড় ফলাও করে দেখানো হয়েছিল। এখন আমি শুভেন্দু ওটা জাস্ট অধিকারী রেফারেন্স হিসেবে আপনাকে বললাম যে ওটার কোনো প্রভাব সেই আপনি সময় পড়ে রেফারেন্স পড়ে। বললেন, আমি ফ্যাক্ট বললাম, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে না, বাংলাদেশ ইস্যু, সত্যিই বলছি বাংলাদেশ ইস্যু দিল্লি ইলেকশনে কাজ করেনি। দিল্লির লোকের একটা চেঞ্জ চাইছিল। দেখুন, আমরা হেরেছি, সেটা আমরা পোস্টমর্টেম করবো, আমরা ইন্ট্রোস্পেকশন করব। কাজ করেনি, কেননা 2024-এ দিল্লি হাইকোর্ট থেকে রীতিমতো আপকে ভর্ৎসনা করা হয়েছে যে নর্থ ইস্ট দিল্লিতে কিভাবে কতগুলো স্কুলে মানে ওইখানে সেই রকম স্বাভাবিক সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট নেই যে বাচ্চাগুলো গিয়ে পড়বে, এবং স্কুলের পরিকাঠামো যা ভয়ঙ্কর অবস্থা, সেই জন্য মানে দিল্লি হাইকোর্ট আপকে রীতিমতো ভর্ৎসনা করেছে এবং ওয়ার্নিং দিয়েছে। 1 2 নম্বর কথা হচ্ছে যে এখানে আমার ছোট ভাই অরিজিৎ
বিজেপির, উনি কি বলে মোদির উন্নয়ন নিয়ে কথা বলছেন। হ্যাঁ, একদিকে মোদির উন্নয়ন আর এখানে হচ্ছে মাননীয়ার বিকাশ, দুটো উল্টে পাল্টে গেছে, একই গোডাউন, প্রোডাক্ট আলাদা আলাদা। তো মোদির উন্নয়নে আর মাননীয়ার বিকাশে কিছুক্ষণ আগে বলছিলেন না যে জেল ভরো, জেলে যাচ্ছে, তারপরেও এই বাংলার বুকে দুর্নীতি কাজ করছে না। কেন জানেন তো? একটাই কারণে, যে মানুষ ফেড আপ হয়ে গেছে দেখতে দেখতে, যে অনুব্রত মণ্ডলকেও যখন জেলে নিয়ে ঢোকাচ্ছে, স্ট্রং চার্জশিট দিতে পারছে না, চার্জশিট ছেড়ে দিন, ট্রান্সলেটর নেই সিবিআইডির কাছে। এবং তার থেকেও বড় আবার কথা, আলোচনাটা খুব কমন একটা গতানুগতিক বিষয়ের দিকে চলে যাচ্ছে, যেটা আমি আজকে চাইছি না। আমাদের হাতে বোধহয় মিনিট 15 সময় আছে। আমি জিজ্ঞেস করব, আমি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি দুটো শব্দ ব্যবহার করে থাকি, নীলাঞ্জন দা এতটা কেন রেগে গেলেন? আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনাকে সমর্থন করেছেন স্টেটমেন্টে। আমার বক্তব্য এটা। প্লিজ প্লিজ আপনি অরিজিৎ, ভুল বুঝেছেন। অরিজিৎ এক মিনিট নীলাঞ্জন, উন্নয়ন করেছে তো। নীলাঞ্জন, এগুলো আপনাদের ফেভারিট সাবজেক্ট হতে পারে, আজকের বিষয় না। আপনারা কি করেছেন? না, না, আমি Please, বলছি আমরা কি please, করেছি। calm down. আমরা তো ক্যাম্পেইনে গেছি আচ্ছা, আমি আপের জন্য। campaign একটা কথা আমি জাস্ট কংগ্রেসকে বলবো, কংগ্রেস যেহেতু বারবার দুর্নীতির প্রসঙ্গটা না তুলছে, না, কংগ্রেস না, একটু আগে এক ইঙ্গিত second। করেছে যে বিজেপির মাথায় হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের না, তো বিরুদ্ধে তাইলে- কিছুই প্রমাণ করা না, যায় না। তাহলে বারবার কেন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্টেজ শেয়ার করে, কেন এই ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছিল, সেই উত্তরটা তাহলে কংগ্রেসকে দিতে হবে। এক, দ্বিতীয় কথা, তারা যেহেতু বারবার দুর্নীতির কথা বলছেন, আমার জাস্ট একটাই বক্তব্য, তাদের দলের একটু বাংলায় সর্বোচ্চ, আসতে দিন, নীলাঞ্জন। না, তাদের দলের সর্বোচ্চ আমাদের যে হাতে দুজন সময় কমে আসছে। নেতা এবং নেত্রী, বাংলায় তারা এর কি কিন্তু প্রভাব পড়বে? convicted, তারা আউট অন বেল, আমি তারা কেন- ন্যাশনাল হেরাল্ড এক কেসে মিনিট, আউট অন নীলাঞ্জন, বেল, please, আমাদের এরা হাতে- কনভিক্টেড দোষী। প্লিজ, আমাদের হাতে আজকে যা অমরার সময় বিচার আছে, না, এবার বিচার এবার না। একটু বাংলার দিকে চোখটা প্রমাণ ফেরাতে দিন। প্রমাণে গ্রেপ্তার হয় আমি পুলিশ। কেন বাংলাদেশ প্রসঙ্গটা তুলেছি তারও পেছনে একটা আপনাদের নির্দিষ্ট CID কারণ ছিল। CBI কিছুই করতে নীলাঞ্জন, পারবে না। প্লিজ, আমার কথা যদি আপনি না শোনেন, আপনি মিস করবেন, পরে আমার প্রশ্ন আপনি বুঝতে পারবেন। তুমি অবান্তর কথা আমি আপনাকে বলছি, আপনি সেটাতে সাড়া দিচ্ছেন কেন? ওয়াই আর ইউ অ্যাকচুয়ালি এন্টারটেইনিং ইট? আমি এই জন্য বাংলাদেশ প্রসঙ্গটা তুলেছি যে বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্যে বারবার ফিরে এসেছে যে তিনি চাইছেন হিন্দু ভোট আরো কনসলিডেটেড, 3% ভোটের জন্য তিনি অপেক্ষা করছেন। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা হয়েছে। আর 3% হিন্দু ভোট যদি আমি জড়ো করে ফেলতে পারি, তাহলে আমার কত 200টা মতো আসন না 180টা আসন সিকিউর ইত্যাদি, এই হচ্ছে থিওরি। এখন এই যদি থিওরি হয়, তাহলে বাংলাদেশ যদি দিল্লিতে কাজ করে থাকে, বাংলাদেশ কলকাতা বা পশ্চিমবঙ্গের উপর কাজ করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি এই অক্সিজেনটাকে নেওয়ার পরে তারা প্রিপেয়ার করবে আসাম তাদের হাতে থাকা রাজ্য, একমাত্র পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আপ যেরকম 2 বার পর পর জিতেছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার পর পর জিতেছেন। সুজিতবাবু, আপনার কি মনে হয় আদৌ কতটা এই উজ্জীবিত বিজেপি পশ্চিমবঙ্গে ঝাঁপাবে? দেখো, এটা তো ঘটনা যে বিজেপি চিরকাল কিন্তু এরকম একটা মাঠ ছেড়ে দিয়ে সে বসে থাকবে, এটা হবে না। এটা ঘটনা, কারণ সে তার পলিটিক্যাল মাঠ গেম কোথায় ছেড়ে দিয়েছে? সেটা প্রত্যেকবারই লড়াই করেছে। পশ্চিমবঙ্গে আপনি কি বলতে চাইছেন যে 2000 এর আগে যে লোকসভা নির্বাচন বা আমাদের লোকসভা নির্বাচন হয়েছে, না হ্যাঁ। লোকসভা নির্বাচনের কথা বলছি না, বিধানসভা নির্বাচনে বিজেপি মাঠ ছেড়ে দিয়েছে? না, বিধানসভার নির্বাচনে মাঠ ছাড়িনি, কিন্তু লোকসভার নির্বাচনে কি হয়েছে? লোকসভা নির্বাচনে অবশ্যই মাঠ ছেড়েছে, কারণ 3 জন লিডার 3 দিকে তখনও দৌড়েছেন, আজকে যেমন দৌড়চ্ছেন। 3 জন লিডার তখনও 3 দিকে দৌড়েছেন, ক্যামেরার ছবিতে, টিভি ক্যামেরার ছবিতে পরিষ্কার বোঝা গেছে সেগুলো। নিজেদের মধ্যে কোনো তালমিল নেই। না, নেই তো। আমি তো যার জন্য বলছি যে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা কেড়ে নিতে হলে আগে লোকাল নেতৃত্বকে কনসলিডেট হতে হবে, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের মদত দরকার। কেন্দ্রীয় নেতৃত্বের মদতটা কতখানি আছে আমার সন্দেহ আছে। মানে আপনিও কি সেই একই ইঙ্গিত করছেন যে ইঙ্গিত একটু আগে সন্দীপার মুখে শুনলাম? পার্থনা, আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক, 1 সেকেন্ড চাইবো। আমি কোনো রাজনৈতিক দলের কথা 1 সেকেন্ড চাইবো পার্থনা, 1 সেকেন্ড। আমি শুধু সময় 1 সেকেন্ড চাইবো। ফিরহাদ হাকিম বলেছিলেন সব রোহিঙ্গা জঙ্গি নয়। আমার কথা হচ্ছে এর থেকেই প্রমাণিত। আমার কথার ভুল ব্যাখ্যা তখন নীলাঞ্জনদা করলেন, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আমার আপনি কোন পরিষ্কার বিষয়ে কথা আলোচনাটা করতে চাইছেন যে বলুন তো? দিল্লি যে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে এই ভোটটা হয়েছে দিল্লিতে, সেটাও একটা বড় ফ্যাক্টর। তার জন্যই কিন্তু দিল্লির মানুষ বিজেপির সিদ্ধান্ত হারা উচিত নিয়েছে ছিল। যে বিজেপিকে আমি ভোট দেব, কারণ বিজেপি রোহিঙ্গাদের দেশের জন্য যত বাড়ি শক্তিশালী করে হবে, দিয়েছে, আপনি জানেন আমাদের এটা ন্যাশনাল বাধ্যতা। সিকিউরিটিটা তত কনফার্ম হবে। আর যে রাজ্যে ইন্ডি জোটের দল ক্ষমতায় থাকবে, সেই রাজ্যে এরকম গুলশান কলোনি তৈরি হবে, সেই রাজ্যে ভূপতিনগর হবে, সেই রাজ্যে খাগড়াগড় হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে আজকে কেজরিওয়ালেরও সেই দশা হচ্ছে, যে দশা 2026 সালে মমতা এই বন্দ্যোপাধ্যায় কথাগুলো 24-এর আগে ভাবতে বলেছেন, চলেছে। এই কথাগুলো 21-এর আগে আচ্ছা, বলেছেন, এই একটা কথাগুলো লাইন বলার আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো কাজ হয়নি। হঠাৎ করে কি এমন আপনি ভাবছেন যে 26-এ কাজ হবে? সেম কথা তো কাজ হবার নয়, এই তো এর আগে টেস্টেড।
নিরঞ্জনদা বলেছিলেন পার্সেন্টেজের কথা, একটু ফ্ল্যাশব্যাকে দেখুন তো, আমরা হয়তো হাঁটতে পারি আমার কাছে খুব কিন্তু ইন্টারেস্টিং কত লেগেছে পার্সেন্টেজ ভোট পেয়েছিল? এক মিনিট অরিজিৎ, আপনি দলের তরফ থেকে বলতে এসেছেন ঠিকই, কিন্তু দলের যিনি এই মুহূর্তে রাজ্য সভাপতি পদেই আসীন আছেন, তিনি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার আজকের একটা বক্তব্য আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তিনি বলেছেন আমাদের ঠিকমতো ব্যাটে বলে হচ্ছে না, মানে আমরা ব্যাটটা হাঁকড়াচ্ছি, বলের স্পিডটা বুঝতে পারছি না। আমি ব্যাখ্যা করলাম এটা সুকান্তবাবু যেটা কি বলেছেন বলছেন সুকান্ত বাবু, তার সুকান্ত বাবুর মুখে, আমরা সুকান্ত বাবুর মুখে একবার শুনবো যে বাংলা নিয়ে এবারে তিনি আশাবাদী যে 26-এ একটা অন্য কিছু হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাই। সততার কথা মুখে বলা এক বিষয়, নিজের জীবনে করে দেখানো এক বিষয়। এটা অত সহজ বিষয় নয়। এবং পাঞ্জাবেও আমার মনে হয় না আম আদমি পার্টি আর থাকবে। আম আদমি পার্টির বুদবুদের মতো উত্থান হয়েছিল, আস্তে আস্তে এবার সমাপ্ত হয়ে যাবে। বাংলায় জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে। ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে। নীলাঞ্জন, ব্যাটে বলে হচ্ছে না বলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাচ্ছে। তাদের দলে কে যে ব্যাট কে যে বল কিছুই বোঝা যায় না। ব্যাপারটা হচ্ছে যে বিজেপির যেটা প্রবলেম পশ্চিমবঙ্গে, তারা মনে করেছে অন্যান্য রাজ্যের মতো, যেরকম ধরুন আজকে দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়াল সব থেকে মানে তার যা অ্যাপ্রুভাল রেটিং অ্যাজ এ চিফ মিনিস্টার সবচেয়ে বেশি ছিল, কিন্তু তারপরেও তিনিও হেরেছেন, তার দলও হেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গে আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, স্ট্রং লিডারের পক্ষে সবসময় কিন্তু ভোট হয়েছে। সেখানে আজকের দিনে দাঁড়িয়েও এটা আই গেস বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই স্বীকার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। এবং মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো রাগও আমরা কখনোই পাই না। সেটা আপনি কোনো ইস্যু ভিত্তিক কিছু হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নেতৃত্বের প্রতি কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক এখনো অবধি তৈরি হয়নি। সেই জন্য বারবার, এবং আমি আজকে যে কথাটা বলছি এটা বহুদিন আগে দিলীপ ঘোষ বলেছে যে আমাদের দলে মমতার মতো নেত্রী নেই, সেই জন্য আমরা হারি। তো সেইটাই হচ্ছে ব্যাপার, তার দলে কে ব্যাট কে বল সেটা তারা মানে তারা যদি ডিসাইড করতে পারে, তারা যদি সবথেকে বড় বেনিফিশিয়ারি কি, আমি বলছি আর কি, জাস্ট আপনাকে মনে করিয়ে দিই, তারা যদি মানে এটা যদি তারা ঠিক না করতে পারেন, তাহলে তাদের দলের অবস্থাটা এরকমই চলবে। ওই কোন কালে একবার 19 সালে তারা 18টা সিট পেয়ে গেছিলেন, সেইটাকেই তারা ভাবছেন। তার থেকে যে ভবানীপুর ভিত্তিক ফলটা কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে, একটু যদি বলেন আমি মনে করতে আচ্ছা, আমরা পারছি। কি বলবো? তার থেকে যে তাদের গ্রাফটা যে কমছে সেটা তারা এখনো রিয়েলাইজ এই যে করতে মাঝে পারছে মাঝে না। হঠাৎ করে এক একটা পয়েন্ট নিয়ে এবং এটা আমার অত্যন্ত বিরক্ত। নীলাঞ্জনকে আঘাত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটাটা লাগাতে দেন। অরিজিৎ, আরে আপনারা এই এবার যে কোনো কথাগুলো আপনি budgetary বলছেন, এই allocation কথাগুলো এর করেননি। আগেও আলোচনা হয়েছে। মধ্যবিত্তের বাজেট। কথার আমি উত্তর প্লিজ দিতে প্লিজ পারবো, প্লিজ সেটা আমার কাজ নীলাঞ্জন, নয় প্লিজ আজকে। নীলাঞ্জন, অরিজিৎ যে কথাগুলো আপনি বলছেন তাতে কিছুটা হলেও প্রোগ্রাম ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমি তাও অ্যালাউ করছিলাম। কিন্তু এগুলো সবই আলোচিত। আমি চাইছি আজকে দিল্লির ফলাফলের প্রেক্ষিতে যদি নতুন কোনো পয়েন্ট আপনার মাথায় আসে আপনি বলুন, নতুন কোনো অ্যাঙ্গেল আপনার মাথায় আসে আপনি বলুন। আমার অ্যাঙ্গেল একটাই মাথায় আমি আসছে, আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে নীলাঞ্জনের বক্তব্য শুনেছি, আমি একবার সন্দীপার কাছে যাব। সন্দীপা, দেখুন, কংগ্রেস দিল্লিতে যে বিরাট কিছু করবে এই সম্ভাবনা ছিল না, কিন্তু তারপরেও তারা আলাদা প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়ে লড়েছে। কংগ্রেস পশ্চিমবঙ্গে বিরাট কিছু করবে এরকম কোনো সম্ভাবনা কেউ দেখছেন না, কিন্তু কংগ্রেসের তো একটা ভূমিকা থাকবে, কংগ্রেসে কিছু ভোট হলেও পড়বে। এবং সেই ভোট অনেক সময় দিল্লিতে যেরকম সিসোদিয়ার কেন্দ্রে 600 ভোটে হেরেছেন তিনি, কংগ্রেস 4,000-এর মতো ভোট পেয়েছে, মানে এটা ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস নিশ্চিত করেছে যখন বিজেপি জিতবে, সিসোদিয়া হারবে। এই ধরনের ভূমিকা কি কংগ্রেসের পশ্চিমবঙ্গের ভোটেও থাকবে? তাহলে তো আমি জানি না, অরিজিৎদের হয়তো লাভ। না, কাদের লাভ কাদের লোকসান সেটা না। আমরা কংগ্রেস দল, আমরা তো রাজনৈতিক একটা দল, আমরা এনজিও না যে আমরা দানছত্র খুলে বসেছি। হ্যাঁ, ওই কেউ বলছে বিধানসভায় কেন লড়ছে, অমুক রাজ্যে গিয়ে কেন লড়ছে। আরে অমুক রাজ্যে তমুক রাজ্য আবার কি, ইলেকশন, লোকসভা ইলেকশন আলাদা, বিধানসভা ইলেকশন আলাদা। বিধানসভায় আমরা আমাদের মতন স্ট্র্যাটেজি নিয়ে লড়বো, লোকসভার জন্য আলাদা স্ট্র্যাটেজি হবে, কিন্তু ব্যাপারটা সেখানে নয়। আমার কাছে আপনার কাছে খুব খুব স্পেসিফিক প্রশ্ন, আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মূলত কে? বিজেপি, যারা একেবারে ঘোষিতভাবে কংগ্রেস শূন্য ভারত গড়ার লড়াইতে নেমেছে, নাকি তৃণমূল কংগ্রেস তথা আপ তথা এই ধরনের রিজিওনাল পার্টিগুলো যাদের কিছু শক্তি আছে? দেখুন, আমরা ওই রিজিয়নাল পার্টি, জাতীয় পার্টি, আমরা সবাইকে সম্মান দিই, ছোট বড় সবাইকে সম্মান দিই, কিন্তু আমরা তাদের বিপক্ষে লড়াই করছি। ডেফিনেটলি বিজেপি তো একটি অতি দানবীয় শক্তি, কিন্তু বিজেপি গত 10 বছর ধরে বা 1998 সাল থেকে যে শ্যাডো পার্টিগুলোকে মার্কেটে ফ্লোট করিয়েছে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ সফল হয়েছে, যেমন পশ্চিমবাংলায় সফল হয়েছে তৃণমূল কংগ্রেসকে দিয়ে। কেননা 1998 সালে, মানে বিজেপি না RSS, 1998 সালে যদি বিজেপি ফান্ড না করতো তো কে ফান্ড করতো? মমতা ব্যানার্জি নিজের মুখে
মুখের কথা। আমরা জানি আরএসএস ফান্ডিং এর ফলে এই তৃণমূল কংগ্রেসটা হয়েছে, সেরকম ভাবে আন্না হাজারের যে আন্দোলনটা হয়েছিল রামলীলা ময়দানে, সেটাও ফান্ডেড বাই আরএসএস, ফান্ডেড বাই বিজেপি। সেখান থেকে একটা দল উঠে এলো, এই যে ফ্লুকে বলে উঠে এলো। তারা আপে কিন্তু 11 সালে আপের বিরুদ্ধে তোমার একই সময় ভাষায় কথা আপনারা বলিনি। আক্রমণ করেছেন। আপকেও আপনারা আরএসএস এর বি টিম হিসেবে বা বিজেপির বি টিম হিসেবে দাগিয়েছেন। আলটিমেটলি দাগিয়েছি। আপকে তো হারিয়ে বিজেপি ক্ষমতায় এলো দিল্লিতে। কাকে হারিয়ে? আচ্ছা হ্যাঁ, আপের এখন টেনিউর শেষ হয়ে গেছে, আপের টেনিউর শেষ, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট পর্যন্ত কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে গেছে সিভিক ভলান্টিয়ারদের মতন। কিন্তু আমি যে কথাটা বলে শেষ করব যে বিজেপি একটা খুব বড় কথা এখানে বললেন, বিজেপি যিনি মুখপাত্র বা প্রতিনিধি, যে মানে ইন্ডিয়া ব্লক আমরাও নাকি আবগারি দপ্তরের দায়ে দোষী, আমরা মানে কংগ্রেসও নাকি দোষী, গোটা ইন্ডিয়া ব্লকের যারা যারা শরিকরা আছে তারাও নাকি দোষী। সেটাই যদি মেনে নেই ভাই, তাহলে রেভান্না যে সেক্স স্ক্যান্ডালটা করেছিল, তার মানে গোটা এনডিএ বিজেপিও দোষী সেই সেক্স স্ক্যান্ডালে, তারাও এই তো তারাও আবার লিপ্ত আপনি এমন আছে। একটা বিষয়ের দিকে চলে যাচ্ছেন গোটা আলোচনাটার সঙ্গে যার সরাসরি না, কোনো সম্পর্ক একদম নাই। না। এটা আপনি আপনার এটা গায়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের আমাকে গায়ে এই কেউ কাদা কথা ছেটালো, বলতেই হবে। কংগ্রেস সেই গাদা ছেড়ে ফেলে দিয়ে তাকে দেখাচ্ছে যে আপনার গায়েও দেখুন অমুক জায়গার কাদা আছে। আমি সেই আলোচনায় গেলে আজকে তো আর আমাদের যে মূল আলোচনার বিষয় সেই বিষয়টাকে অ্যাড্রেস করা সম্ভব নয়। আমি আর যদি বারবার সেটা বলছি না হয় পশ্চিমবঙ্গের তাহলে পশ্চিমবঙ্গের প্যানেলিস্টকে নির্বাচনটা আর বুঝতে হবে যে কয়েকটা কথা মাস divert পরে। করার মতন কথা যেন না আপনি বলে। আমাকে বলুন, দায়িত্বশীল কথা যেন আপনি বলে। আমাকে বলুন সন্দীপা, আজকে মহারাষ্ট্রের নির্বাচনে ভালো ফল বিজেপির, উড়িষ্যার নির্বাচনে ভালো ফল বিজেপির, হরিয়ানাতে ভালো ফল বিজেপির, দিল্লিতে ভালো ফল বিজেপির, বিহারে অ্যাপারেন্টলি যে জায়গায় আছে, আমি তো এখনো পর্যন্ত, আমি জানি না সুজিত বাবু আপনি অন্য কিছু বলবেন কিনা, বিহারেও হয়তো বিজেপি আর নীতিশের জোটই আবার ক্ষমতায় চলে আসবে, যা এখনো অবধি ঘটনা। অবশ্য রাজনীতিতে কোনো কিছু ওইভাবে প্রেডিক্ট করা যায় না নির্বাচনে। তারপরে বাংলা, তামিলনাড়ু, মানে একটা তো কোনো স্ট্র্যাটেজি থাকবে কংগ্রেসের যে কিভাবে লড়বো। আস্তে আস্তে তো কংগ্রেস শূন্যই হয়ে যাচ্ছে। না, কোথায় শূন্য হচ্ছে? সাউথের দিকে দেখুন, হিমাচল দেখুন, তারপরে আপনার এইদিকে আজকে নরেন্দ্র মোদী একটা খুব ইন্টারেস্টিং হিসেব দিয়েছেন, যেখানে যেখানে কংগ্রেস আছে আঞ্চলিক দলগুলোর সাহায্য নিয়ে আছে। রাজ্য ধরে ধরে নরেন্দ্র মোদী তার বক্তব্যে হিসেব দিয়েছেন। কেন বিজেপি নেই? আজকে সন্দীপালি না, বলছেন বিজেপি নেই, দায়িত্বশীল। ত্রিপুরায় আমি বিজেপি দায়িত্ব নেই। নিয়ে বলছি, ত্রিপুরায় কংগ্রেস বিজেপি দল নেই, দুর্নীতিবাজ বাকি জায়গায় মমতা বিজেপি নেই, বন্দ্যোপাধ্যায়ের কাছে মেঘালয়ে হাত বিজেপি পেতেছে। নেই, এই নাগাল্যান্ডে বাংলায় বিজেপি দুটো নেই, চারটে ওরা সিটের জন্য। আঞ্চলিক দলের আমরা সহায়তা দেখেছি নিয়ে নেয়, এই দুর্নীতিবাজ বিজেপি সেখানে মমতা নেই, বন্দ্যোপাধ্যায় সেগুলোর কথা কেন কংগ্রেসকে বলছেন? আশীর্বাদ করেছে, নরেন্দ্র মোদী এবং সেই বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ কি মাথায় নিয়ে যা বলবে সেটাই সন্দীপালির সত্যি হবে। নেতা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করেছে। এই দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী ভগবান কি ভগবান নয় সেটা প্রশ্ন নয়। আমি বলছি নরেন্দ্র মোদী একজন রাজনীতিক, তিনি একটা বর্তমানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সন্দীপা, প্রতিবাদ করুন। প্লিজ তার অরিজিৎ সাথে জোটে এসছে। অরিজিৎ এবং সবাই সন্দীপা একাত্তর কোঅপারেট করুন। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। সুজিত বাবু আপনাকে দিয়ে শেষ করব। আগামী এই যে তিনটি নির্বাচন, ছোট্ট কথা সন্দীপাকে বলি। সন্দীপা, এই বিতর্কটায় আমি তোমার দলের জন্যই বলছি যে এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষের স্বাভাবিক যে মনোভাব সাধারণ মানুষের, নন পলিটিক্যাল পার্সনস যারা, তাদের যে মনোভাব, তারা কিন্তু জানে যে বিজেপির অল্টারনেটিভ হতে পারে একমাত্র কংগ্রেস, কিন্তু সেই কংগ্রেসকে গোছানোর মতো নেতৃত্বটারই অভাব। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে দিল্লি স্টেটে এখনো মানুষ চায় শীলা দীক্ষিতের মতো একটা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কিন্তু দেখুন, নেই। শিলা দীক্ষিতা, দেখুন আমরাও তো চাই অটল প্রবলেমটা বিহারী এই জীর জায়গায়। মতো কেউ আসুক। কংগ্রেসের মেজর প্রবলেম আমরা- সুজিত বাবু আপনি একদম শেষে যে প্রশ্নটা আমরাও তুললেন চাই অটল বিহারী জীর নেতৃত্বের মতো প্রশ্ন, কেউ আসুক। সেটা কিন্তু নিয়ে অটল আরো এক ঘন্টা বিহারী আলোচনা জীর করা মতো যায়। আসবে না। এই একই শিলা দীক্ষিত- শিলা ক্রাইসিসে দীক্ষিত- এখানে বিজেপি এবং definitely এখানে কোনো না বিজেপির কোনো হাতেও সেরকম কোনো দিল্লি থেকে নেতৃত্ব নেই। strong নেতৃত্ব এনিওয়ে আগামী দিনে এনিওয়ে definitely আজকে উঠে আসবে, আমরা আজকে আশা আমাদের করি আলোচনা এখানে থামাতে হবে। আমাদের হাতে সময় শেষ। আমি অরিজিৎ, সুজিত বাবু, নীলাঞ্জন এবং সন্দীপা আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ সন্ধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। দিল্লির নির্বাচনী ফলাফল সামনে রেখে আমি সন্ধ্যাবেলা এই সময়টুকু ব্যবহার করার চেষ্টা করেছি। প্রথমত সার্বিক যে ইন্ডিয়া জোট, যেটা ন্যাশনাল পার্সপেক্টিভে পুরো বিষয়টাকে দেখা, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, বিজেপি কতটা উৎসাহিত হলো এবং বিজেপির এই উৎসাহিত অবতার আগামী নির্বাচনগুলোতে কি পারফর্ম করবে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য সবশেষে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কি হবে সেটা তো আমরা তখন দেখতে পাবো, কিন্তু এই নির্বাচনের বা বিজেপির এই সাফল্যের প্রভাব কতটা সেখানে পড়তে পারে, ইতিমধ্যে বিজেপির নেতারা যেভাবে যে সুরে কথা বলতে শুরু করেছেন, আমরা সেটাকে আজকে একটুখানি আলোচনার বিষয় করেছি। অনেক ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আমাদের আজ সন্ধ্যার এই সময়। আপনারা দেখছেন NK TV বাংলা।